টুইস্টওয়ালা মুভি দেখতে আপনার খুব ভালো লাগে না? না 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 আমি জানি লাগে। তো এই ভিডিওটা স্পেশালি আপনার জন্যই। কাহিনী নর্মালি চলতে থাকবে, চলতে চলতে কখন যে আপনাকে ঝটকা দিয়ে ফটকা বাজাবে বুঝতেই পারবেন না। বিশ্বক সেন মুভির হিরো, যার মুভি আপনারা আমার চ্যানেলে ফলো করলে অবশ্যই দেখেছেন এর আগেও। সঙ্গে হট একটা হিরোইন রয়েছে, বাট এটা ফ্যামিলি ফ্রেন্ডলি চ্যানেল, তাই সব ধরনের জটিল ও কঠিন রোগ থেকে দূরে থাকবে। বাকি মুভির কাহিনী অনেকটা প্যাচালো, টুইস্টগুলো এনজয় করতে ভিডিওর দিকে অ্যাটেনশন দিতে হবে। পারলে কানে হেডফোনটা গুজিয়ে আমার কথায় মনোযোগ দিন। আর যারা এসএসসি পরীক্ষার্থী এখনই ভিডিওটা দেখতে হবে এমন না, সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখুন, পড়াশোনার ক্ষতি করার দরকার নেই। প্যালেস্টাইনের সমর্থনে আমরা হয়তো রক্ত দিতে পারছি না, মন থেকে সবাই দোয়া ও তাদের প্রতি শ্রদ্ধা জানাবো যারা আওয়াজ উঠাচ্ছে। মুভির নাম ঠিকানা বলি তার আগে যে ভদ্রলোক, এই যে আপনি সাবস্ক্রাইব করেছেন, যদি করে থাকেন তাহলে লাভ ইউ, আর যদি না করে থাকেন ভালো করে বলছি করুন, নয়তো বাইরে গিয়ে জোর করে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন না এখন ভিডিও নিয়মিত আসছে। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন ড্রামা কমেডি তেলেগু মুভি নাম মেকানিক রকি এর ব্যাপারে। মুভির মূল সিন শুরু করার আগে মাঝখান থেকে আমাদের একটা সিন দেখানো হয় যে রাতের বেলায় একটা দিদি কাজ থেকে বাসায় ফিরলো, ভিতরে এসে তার মায়ের কাছে কিচেনে যায়। আন্টি রুটির প্লেট হাতে দিয়ে বলে তোর ভাইকে দিয়ে আয়। সে যেতে চায় না। আন্টি বলে সকালে যা হয়েছে বলে গেছিস। দিদি ভাইয়ের কাছে গিয়ে খাবারের টেবিলের উপর একটু বিরক্ত হয়েই প্লেটটা রেখে চলে যায়। সে যাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা দরজা বন্ধ করে দিয়ে ফ্যানের সঙ্গে নিজেকে ঝুলে নেয়। টুল ও প্লেট পড়ে যাওয়ার শব্দে তার বোন আর মা ভিতরে আসতে চাইলে দরজা বন্ধ পায়। দরজার ফাঁক দিয়ে দেখতে পায় কি হচ্ছে, কান্না ও চিল্লাচিল্লি শুরু করে দেয়। দরজা ভাঙতে ভাঙতে ছেলেটা সেখানে মারা যায়। তো কে এই ছেলে, কেন এই রাস্তা বেছে নিল, কে এই পরিবার, এমন সব প্রশ্ন রেখে এবার মুভির মূল সিন শুরু হয় হায়দ্রাবাদের RK গ্যারেজ অ্যান্ড ড্রাইভিং স্কুল, একটা মেকানিক শপে। এর নাম হার্ষা। ছোটুর সঙ্গে কথা বলছিল। এখানে এন্ট্রি মারে মুভির অন্যতম ফিমেল ক্যারেক্টার শ্রদ্ধা শ্রীনাথ, অর্থাৎ নামটা একটু পরে জানতে পারবো। হার্ষা তাকে বসতে বলে। দিদি বলে সে ড্রাইভিং শিখতে চায়। হার্ষা 10,000 অ্যাডভান্স চায়। দিদি দিতে লাগে, তখন একটা লোক এসে বলে আরে রকি কোথায়, শুনলাম গ্যারেজ নাকি ভাঙা পড়তেছে। দিদি টাকা ছাড়ে না। হার্ষা টাকা নিয়ে লোকটার কাছে গিয়ে কথা বলে। কাকু বলে হ্যাঁ সব তো বুঝলাম, রকি কই। ক্যামেরা একটা গাড়ি ফলো করে একটু একটু হিরোগিরি দেখাতে দেখাতে এন্ট্রি করায় মুভির হিরো বিশ্বক সেন, অর্থাৎ রকি। এই হিরোর বেশ কয়েকটা মুভি আমাদের চ্যানেলে আছে, দেখেন মজা পাবেন। কিছুদিন আগে লায়লা নামের একটা মুভিও ক্যানভাস মিডিয়াতে আপ দিয়েছি, দেখেন টাইম পাস হবে। এই গ্যারেজের মালিক রকি। দিদির সঙ্গে পরিচয় হয়। দিদি তার নাম বলে মায়া। ও কি মায়া রে মায়া। ফর্ম পূরণ করতে হবে, তাই ভাই জিগাই কি করেন। মায়া বলে NIC ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করি। শুনে এরা কেমন করে যেন তাকায়। হার্ষার খুশি দেখে রকি বলে আবে আমাদের ব্যাংকার প্রয়োজন, বিমার কোনো লোক নয়, চুপ থাক। ফর্ম পূরণ করে রকি তাকে শেখানোর জন্য নিয়ে যায়। বেসিক ব্যাপারগুলো বলতে বলতে গাড়ি সামনে চলছে। একটু পর রকি হার্ষাকে ফোন দিয়ে বলে কিরে ব্যাংকে গেছিলি, কি বললো। হার্ষা বলে ওরা তো আমাকে ভেতরে ঢুকতেই দিল না। রাগবাগ করে রকি ফোন রেখে দেয়। মায়া জিগায় আচ্ছা তোমরা আবার চিট করবে না তো, তখন শুনলাম তোমাদের গ্যারেজ নাকি থাকছে না। রকি বলে আরে এমন কিছু না, এটা ছাড়া কোনো কাজ তো আমি পারি না, কই যাব। মায়া বলে তাহলে যে ব্যাংকার খুঁজতেছো মনে হচ্ছে লোন নিবে। রকি বলে ম্যাডাম সে লম্বা কাহিনী, আপনি গাড়ি চালান। মায়া বলে সমস্যা নাই, আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি, তুমি বলো কি হয়েছে শুনি দেখি। রকি বলে ঠিক আছে, আপনি যখন শুনতে যাচ্ছেন তো দেখুন সামনে। আমার দাদা ছিল রয়্যাল সীমার বড় গুন্ডা। অনেক সাধনার পর তার ভাইয়ের একটা বাচ্চা হয়, যাকে দেখতে দাদা হসপিটালে যায়। বাচ্চা কোলে নিয়ে দাদা দেখে বাচ্চার চেহারা তার ভাইয়ের থেকে বেশি পণ্ডিতের সঙ্গে মেলে। এটা নিয়ে দাদা খুব মজা নেয়, আর এর রেস ধরে দুই ভাইয়ের মাঝে যুদ্ধ শুরু হয়। দাদা তার ভাইয়ের লোকের হাতে মারটার খেয়ে নিজের এক হাত হারিয়ে এলাকা ছেড়ে শহরে পালিয়ে আসে। 2 বছর কাজ শিখে নিজের একটা গ্যারেজ দেয়, যেখানে এক হাতে সে গাড়ির কাজ করত। তারপর বয়সের সঙ্গে সঙ্গে হসপিটালের বেড ধরে। আমার বাবা মাকে আশীর্বাদ দিতে দিতেই দুনিয়া ছেড়ে চলে যায়। দাদা মরার পর বাবা গ্যারেজ সামলায়। দাদা আমার বাবাকে খুব কষ্ট দিয়েছে, সে তাকে কখনো তার মতো করে চলতে দেয়নি, খেলতে দেয়নি, তাই দাদা মরাতে বাবা মোটেও কষ্ট পায়নি। এরপর আমার এন্ট্রির সময় হয়। হসপিটালে বসে বাবা দাদার ধান্দা দেখতে থাকে যে সে বলছে সে নাকি তার ছেলে হয়ে আবার আসবে। আমার জন্ম হয়, বাবার হাতে আমায় তুলে দিয়ে মা মারা যায়। একে তো আমার চেহারা আমার দাদার মতো, উপর থেকে জন্মের পরে মা মারা গেল। এতে বাবার রাগ আমার উপর আরো বেড়ে যায়। সে আমার সৎ ছেলের মতো ব্যবহার করে, কথায় কথায় আঙুল দেওয়া, টাকা পয়সা না দেওয়া, খেলতে যেতে না দেওয়া। তার বাপ তার সঙ্গে যা যা করেছে আমার বাপ আমার সঙ্গে সেগুলো করে। সময়ের সঙ্গে আমাদের গ্যারেজ আস্তে আস্তে বড় হয় আর নাম ডাকওয়ালা হয়ে যায়। আমার বাবার জীবনে একটাই ইচ্ছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করা, কিন্তু টাকা আর সময় তার হয়ে ওঠে না। এটার সুযোগ নিয়ে এক হোমন্দির প্রতি বাবা থেকে 15,000 টাকাও মেরে দিয়েছে টিকিট না দিয়েই, যদিও বাবা তার দেখা পেলে ছাড়বে না। এটা আমার কলেজ। এখানে এন্ট্রি করায় মুভির আরেক ফিমেল লিড ক্যারেক্টার মীনাক্ষী চৌধুরী, অর্থাৎ প্রিয়ার। কিছু ছেলে পেলে দিদিকে ডিস্টার্ব করতে যাবে, পিছনে এসে দাঁড়ায় রক। তাকে দেখে ভয় সবাই চলে যায়। রকি ভাই তো, রকি হাই হ্যালো করে চলে যায়। এর নাম শেখর, রকির একমাত্র বেস্ট ফ্রেন্ড। শেখর আর রকি কলেজের সব থেকে সেরা জুটি। একদিন শেখর প্রিয়াকে সঙ্গে এনে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তার বোন সে। তখন রকির সঙ্গেও আলাপ হয়, তাকে তো সে আগে থেকেই চিনতো। আস্তে আস্তে কথা হয়, কথার থেকে
থেকে ফোন আলাপ থেকে বন্ধুত্ব, এর মাঝে এক্সাম চলে আসে। প্রিয়া বলে সে এক্সাম শেষ করে তাকে একটা কথা বলবে। ওকে, এটা দুজন বসে যায় এক্সামের প্রস্তুতির জন্য কি করা যায়। শেখর বলে চিট বানাতে পারলে ভালো হতো। ব্যাস, ছেলে লাইব্রেরিতে এসে আগে সব পড়া মাথায় ঢুকে নেয়, তারপর একটা একটা করে বই ব্যাগে পড়তে থাকে। শেখর এসে বলে আবে কি করছিস? তারা বলে খবর আছে কিন্তু। রকি বলে তোর চিট লাগবে কিনা সেটা বল। বের হয়ে যাবে, দেখে এক প্রফেসর পড়ছে, সাইড হয়। স্যারের একটা কল আসে, কথা বলার জন্য একটু সাইডে যায়। এরা প্রফেসরের বই একটা কাগজ ছিল সেটা সহ বইটা নিয়ে চলে যায়। সামনে গিয়ে প্রিয়াকে দেখে রকি থামে, শেখর চলে যায়। রকি প্রিয়া থেকে শুনবে সে কি বলতে চেয়েছিল। এর মাঝে শেখর ফিরে এসে বলে আপনি প্রিন্সিপাল আসছে। রকি বলে তুই চুপচাপ থাক, আমি দেখছি। ছেলেরা ভদ্র হয়ে আছে। প্রিন্সিপাল পার হতেই ব্যাগটা ছিঁড়ে বইগুলো পড়ে যায়। ছেড়েছে এতগুলো বই তার ব্যাগে, এটা না হয় নর্মাল, কিন্তু প্রিন্সিপাল সেই বইটাই উঠাই যার মাঝে ওই কাগজটা ছিল, যেটা মূলত প্রশ্ন, মানে প্রফেসর প্রশ্ন বানাচ্ছিল, এরা সেটাই উঠিয়ে এনেছে। ব্যাস, আর কি লাগে। তোমরা আমার কেবিনে এসো। সেখানে তো স্যারের পেজে যায়। রকির মাথায় হাত। প্রিয়া তো সব দেখে নিল। এই তো মেয়ে পটার আগেই আকাম হয়ে গেল। এই বালা কাটতে না কাটতেই তার বাপ হাজির। এই অপরাধের শাস্তিতে তার বাবা 6 মাস তাকে গ্যারেজ থেকে বের হতে দেয়নি, একটা টাকাও দেয়নি। রকি তার বাবাকে বলে বাবা এবার যেতে দাও, এবার আমি অবশ্যই পাস করব। মানে এর আগে সে 2 বার ফেল করেছে। কাকুর মনটা নরম হয়। ফিজের টাকা বের করতে যাবে, রকি বলে তোমার ছেলে সিভিল ইঞ্জিনিয়ার হতে চলেছে, কেন চাপ নিচ্ছ তুমি? কাকু অবাক হয়ে বলে কি 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 বললি তুই? তুই তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়িস তাই না? তুই সিভিল ইঞ্জিনিয়ার? মানে সে এতটা ভালো স্টুডেন্ট যে শুধু কলেজে যায় আসে না, কোন বিষয়ে পড়ে কি হচ্ছে সেটার কোনো ধারণাও তার নেই। কাকু বলে থু, তোর জীবনে তোর কলেজে যেতে হবে না, এই হাতুর বাটাল নিয়ে কাজে লেগে পড়, আজ থেকে তোর এটাই সম্বল। এরপর থেকে ছেলে কাজে নেমে পড়ে। আর এর মাঝে কিভাবে তার বাবার সঙ্গে কি কি সিন হয় সেগুলো একটু একটু করে আমাদেরকে আমরা দেখায়। বাপ ছেলেকে ছাড়ে না, আর ছেলে সুযোগ পেলেই ফাঁকি দেয়। এভাবেই দিন যাচ্ছিল। একদিন একটা লোক সঙ্গে পান্টা নিয়ে গ্যারেজে এসে কাকুকে টাকার ব্যাগ এগিয়ে দেয়। কাকু বলে দেখো ভাই, আমি তোমাদের আগেও বলেছি এই জায়গাটা আমি বিক্রি করব না, কেন বারবার আসো? পট্টি পরা লোকটা বলে দেখ রামাকৃষ্ণ, রাঙ্কি রেড্ডি এলে কিন্তু তোকে জায়গাটা ফ্রিতেই দিতে হবে। ভাই আসার আগেই ভালোই জায়গাটা দিয়ে দে বলছি। ব্যাস, বাপকে হুমকি দেওয়া দেখে ছেলে একেবারে পট্টিকে ধরে ফেলে। আবে পট্টিতে চটকানা মেরে চায়না পাঠিয়ে দেবো। কাকু রকিকে থামায়, তারা চলে যায়। মাঝে ড্রাইভিং এর স্টুডেন্ট কমে যায় দেখে রকি একটু পোস্টার লাগিয়ে তাদের গ্যারেজের নাম ডাক ছড়িয়ে দেয় যাতে স্টুডেন্টের লাইন ধরে। আর ছেলে পাঠ নিতে থাকে। কাজ যেহেতু শিখেছে, নিজের একটা গাড়ি ডিজাইন করে নেয়, আর সেটা দিয়েই সবাইকে শেখাতে তার দিন যাচ্ছে। ওদিকে রাঙ্কি রেড্ডি তো এলাকার সব থেকে বড় গুন্ডা বলেন বা নেতা বলেন, মানে হাই প্রোফাইলের একটা লোক। তার কাছে আরেকটা লোক এসে 25 লাখ টাকা দিয়ে বলে তাকে অমুক জায়গাটা দিতে হবে। রেড্ডি বলে ঠিক আছে হয়ে যাবে। পট্টি বলে ভাই আমরা তো অলরেডি একজনের থেকে ওই জায়গা দেওয়ার কথা বলে টাকা নিয়েছি, মানে রকির গ্যারেজের ব্যাপারে ডিল হচ্ছে আর কি। রেড্ডি বলে যেখানে বেশি পাবো কাজ তারই। পরের দিন কাকু গ্যারেজে ছিল, একটা লোক আসে, তার গাড়ির সমস্যা তাড়াতাড়ি ছাড়িয়ে দিতে হবে। কাকু কথা বলছে, পট্টি আবার এসে এবার কাগজ দেখায় যে এই জায়গাটা কি তাদের। কাকু বলে আবে অরিজিনাল কাগজ আমার কাছে, তুই এসে এসব কাগজ একটা বানিয়ে দিলেই হলো। পট্টি বলে তোর কাছে কাগজ আছে? ঠিক আছে নিয়ে আয় দেখি। কাকু হর্ষাকে নিয়ে অরিজিনাল কাগজ আনতে চলে যায়। পট্টির লোক বলে ভাই আসল কাগজ তার কাছে আছে, তাহলে সে নিয়ে আসলে আমরা কি করব? পট্টি বলে হবে ওইটা আমরা ছিঁড়ে ফেলবো, তাহলে ওর কাছে আর কোনো উপায় থাকবে না। রকি সেখানেই ছিল, এরা জানে না। ব্যাস, ছেলে বের হয়ে মারামারি শুরু করে। শুধু মার না, মারের মাধ্যমে কাজ, বা বলতে পারেন কাজের মাধ্যমে মার, এমনটাই চলছে। যাক, মেরে মুরে সবাইকে পাঠিয়ে দেয়। কাকু কাগজ নিয়ে এসে দেখে ওরা কেউ নেই। এই কই গেল? রকি কিছু বলছে না। হর্ষা বুঝতে পারে কি হয়েছে। সে বলে আরে তুই কি করেছিস জানিস? ওরা রাঙ্কি রেড্ডির লোক, ও কতটা ভয়ানক তুই জানিস না। এবারে এন্ট্রি করায় সুনীল বস অর্থাৎ রাঙ্কি রেড্ডির। কিসের যেন একটা অনুষ্ঠান। এর মাঝে রকি এসে জোরে জোরে রেড্ডির নাম ধরে ডাক দেয়। কে রে? বড় মানুষের নাম ধরে ডাকে। ভাই আমি রকি, আপনি এত বড় মানুষ, হায়দ্রাবাদের ব্র্যান্ড, যাকে দেখে সবাই ভয় পায়, এত টাকা পয়সা, তারপরেও কেন আমার ওই ছোট্ট গ্যারেজটার পিছিয়ে পড়ে আছেন? জি ওইটার ব্যাপারেই বলতে এসেছি। আপনার পট্টি বারবার ওখানে আসছে, তাই ভাবলাম আপনাকেই সরাসরি কথা বলি। আমার দাদার সময় থেকে ওই গ্যারেজটা চলছে, দয়া করে ওর দিকে আর হাত দিয়েন না। ওকে বলে যেতে লেগে থেমে এবার একটু হুমকি স্বরে বলে ভালো করে বলে গেলাম ভাই, এরপরেও যদি আপনার ছাগলদের ওখানে দেখি সবাইকে কেটে রেখে দিব, আপনি পিসও খুঁজে পাবেন না। হুমকি ধমকি দিয়ে সে চলে যায়। সিন বর্তমানে আসে। মায়া বলে ও তাহলে এসব হয়েছে, তুমি আসলে একটা অকাজের। যাই হোক, এর মাঝে প্রিয়ার কি হলো? ওর সঙ্গে আর দেখা বা কথা হয়নি। ছেলের নজর পাওয়া দিয়ে সিন আবার পেছনে আসে। কলেজ শেষ করে প্রিয়া জব খুঁজে বেড়াচ্ছিল। সেই সুবাদে তার বান্ধবী তাকে একটা জবের জন্য নিয়ে যায়। ম্যানেজার বায়ো দেখে মেয়ে তার এলাকাতেই থাকে, জব দিয়ে দেয়। শর্ত হলো তার সঙ্গে অফিসে আসতে হবে, তার গাড়ি সে শুধু চালাবে। মানে প্রিয়ার বাড়ি ম্যানেজারের এলাকাতেই। ম্যানেজারটা খুব কিপটা। প্রিয়া যদি তার গাড়ি চালায় তাহলে তার ড্রাইভার রাখতে হবে না, তাই তাকে জব দিয়ে দেয়। কিন্তু প্রিয়া তো গাড়ি চালাতে পারে না, তার কি হবে? ম্যানেজার 7 দিনের সময় দেয়, শিখে নাও। সে ব্যাপারে প্রিয়া বাসে মায়ের সঙ্গে কথা বলছিল। রকির গ্যারেজের পোস্টার দেখে যেখানে 50% ডিসকাউন্টের কথা বলা হয়েছে। প্রিয়া চলে আসে ড্রাইভিং শেখার জন্য রকির এখানে। হর্ষার সঙ্গে কথা বলে যে 3000 সম্ভব কেনা, তার কাছে একটু টাকার সমস্যা। হর্ষা গাড়ির স্টিয়ারিং দেখিয়ে বলে ম্যাডাম শুধু এটা ধরতে পারবেন। প্রিয়ার আসলে টাকা পয়সার সমস্যা, আর সেও একটু কিপটামি করেই চলে। যাই হোক, শেষে কম বেশি করে টাকা জমা দেয়। রকি সেখানেই ছিল। প্রিয়ার কথা শুনে বের হয়ে আসে।
আসে। আরে প্রিয়া প্রিয়া রকিকে দেখে সেখান থেকে চলে যেতে চায়, কাজ এখানে শিখবে না। রকি বলে এটা তাদেরই গ্যারেজ, আর কলেজে যা হয়েছে হয়েছে, তার জন্য সে এখান থেকে কাজ শিখবে না, এটা তো হয় না। অনুরোধ করে তাকে রাজি করায়। পরে প্রিয়া চলে গেলে হর্ষা জিজ্ঞাসা, ভাই কি ব্যাপার, তুমি তো কাউকে অনুরোধ করো না? রকি বলে এটা তোর ভাবিবে। পরের দিন প্রিয়াকে নিয়ে তার বাসার সামনে যায় আর চালানো শেখাতে শেখাতে তাকে অফিসে নামিয়ে দেয়। এরপর একটা গানের মাধ্যমে ছেলের ফাল পারাপারি আর প্রিয়া কেমন কিপটা সেটা বোঝাতে কফি শপের একটা সিন দেখায়। আর একদিন রকি তাদের বাড়িতে গেলে প্রিয়ার মা কফির অফার করে, রকি খেতে চায়। প্রিয়া বারণ করে যে ওকে তোমার মেয়ের জামা লাগে নাকি, কফি দিতে হবে না। সে দুধের প্যাকেটে পানি দিয়ে সেই দুধ দিয়ে কফি বানিয়ে তার খেতে রাখে আর রকিকে খালি পানি দেয়। তারপর মন্দিরে গেলে টাকা দিয়ে পয়সাও ফেরত নেয়, মানে কিপটামি করেই সে চলে। এভাবে চলতে চলতে একদিন প্রিয়া ড্রাইভিং শিখতে আসেনি বলে রকি তাদের বাড়িতে আসে। প্রিয়ার ছোট বোন বলে সে এখনো অফিস থেকে আসেনি, লোকাল বাস ধরে আসবে তো লেট হবে। রকি ভাবছে রাত হয়ে গেছে। হর্ষা বলে যে কিপটা ক্যাব তো আর নিবে না। ছোট বলে আমার বোন মোটেই কিপটা না, ওকে সময় ওকে এমন বানিয়েছে, ও এমন কখনোই ছিল না। প্রিয়ার ভাই শেখর যে রকির বন্ধু ছিল সে কই, আর প্রিয়া এমন কেন হয়েছে দেখাতে সিন এখান থেকে আবার পেছনে নিয়ে আসে। মাস কয়েক আগেও প্রিয়ার পরিবার খুব খুশি ছিল। হুট করে একদিন তার বাবার বুকে ব্যথা ওঠে আর দেখতে দেখতেই সে স্ট্রোক করে মারা যায়। পরিবারের মাথা চলে গেলে কেমন হয় তা প্রিয়া খুব ভালো করে বুঝতে পারে, কারণ সবকিছু তার মায়ের কাঁধের উপরে এসে যায়। এর মাঝে শেখরের অবদান ছিল জিরো। শেখর কোনো দায়িত্ব নেয় না, সারাক্ষণ ফোনে লেগে থাকে, কি যেন করে, তার দুনিয়াই আলাদা। এসব প্রিয়া লক্ষ্য করতে করতে একদিন কথা বলতে চায়, কিন্তু শেখর সময় দেয় না। উপায় না পেয়ে প্রিয়া সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়, চাকরি খোঁজে আর পরিবার সামলায়। এইভাবে দিন যাওয়া কঠিন হচ্ছিল। একদিন কি যেন কাজে প্রিয়া তার ও তার মায়ের গয়না চেক করতে গিয়ে দেখে বক্সগুলো খালি, একটা জিনিসও বক্সে নেই। প্রিয়া বুঝতে পারে কি হয়েছে। শেখর আর তার একটা বন্ধু বাড়িতে আসতেই প্রিয়া ধরে, জিনিসগুলো কি তুই নিয়েছিস? শেখর বলে হ্যাঁ নিয়েছি, 7 দিনের মাঝে পেয়ে যাবি। প্রিয়া থামায়, কি করেছিস বল, বল কি করেছিস। সে কিছু বলতে পারছে না, বারবার জিজ্ঞেস করাতে শেখর রেগে যায়, আরে বললাম তো দিয়ে দিব, কি শুরু করেছিস তোরা? প্রিয়ার হাত উঠে যায় তাকে মারতে, কিন্তু মারে না। একে তো ছেলে হয়ে দায়িত্ব নিচ্ছিস না, উপর থেকে গলাবাজি, কোথায় শিখেছিস এসব? শেখর রাগ করে চলে যায়। তারপর রাতে বাসায় ফিরে কম্পিউটারে কাজ করছিল, যে সময় প্রিয়া তাকে খাবার দিয়ে যায়। ওই যে শুরুতে যে সিনটা দেখলেন মনে আছে, এই সেই পরিবার। শেখরের উপর রাগ করে প্রিয়া ওভাবে খাবার দিয়ে গেল, আর তার যাওয়ার পরেই তো শেখর নিজেকে শেষ করে দেয়। এরা চেয়ে চেয়ে দেখে, কিছু করতে পারে না। এই হয়েছে এই পরিবারের সঙ্গে। একে তো বাবার মৃত্যু, উপর থেকে তার ভাইয়ের এমন কাণ্ড প্রিয়াকে স্তব্ধ করে দেয়। আর এরপর থেকেই প্রিয়া এমন হয়ে যায়। সব শুনে রকি যেন আকাশ থেকে পড়লো। সে শেখরের মৃত্যুর খবর জানে, কিন্তু এরকম ভাবে মরেছে বা এমন সিচুয়েশন ছিল সেটা সে জানে না। রকি কথা বলতে পারে না। যেতে লাগতে প্রিয়া বাসায় আসে, কিন্তু রকি প্রিয়ার সঙ্গে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরের দিন প্রিয়া জিজ্ঞাসা, তুমি আমাদের বাসায় কেন গেছিলে? রকি আবল তাবল বলে কেটে দিতে চাই। প্রিয়া রেগে যায়, আমি কি কিছু বুঝি না, কেন গেছিলে? ওসব ধান্দা বাদ দাও, বুঝছো? ঠিক আছে। মাঝে 2 দিন পার হয়। রকি জিজ্ঞাসা, তুমি সবসময় এমন করে থাকো কেন, অফিসে কি কোনো সমস্যা? প্রিয়া আবার রেগে কথা বলে, তোমায় এত খোঁজ নিতে হবে কেন, তোমার কি তাতে সুযোগ নিতে চাইছো না? কেমনটা লাগে? রকি কিছু বলতে যাবে, সে বলতে দেয় না, আবার বলতে যাবে, আবার থামায়। এবার তো অতিরিক্তই হলো। রকির রাগ উঠে যায়, গাড়ি মাঝখানে থামায়, বের হয়ে এসে প্রিয়াকে গাড়ি থেকে নামতে বলে। বের হো বলছি। কি সমস্যা তোমার বলো তো? তুমি কি একাই সবকিছু বোঝো, দুনিয়ার কেউ আর কিচ্ছু বোঝে না? প্রিয়া কিছু বলতে যাবে, রকি থামায়, চুপ করো, শোনো, শেখর যা করেছে, ওর সঙ্গে যা হয়েছে, এর জন্য দায়ী ও নিজে, অপরাধী ও নিজে, এর জন্য তুমি মোটেও দায়ী নও। নিজেকে এইভাবে অপরাধী মনে করা বন্ধ করো। একবার তাকাও নিজের দিকে, কলেজে কেমন ছিলে আর এখন কেমন হয়ে আছো। তুমি কি মনে করো মুখটা এমন করে থাকলে সবকিছুর সমাধান হয়ে যাবে? শেখর না বুঝে একটা সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য নিজেকে দোষারোপ করে পরিবারের সবাইকে শেখরের কথা বারবার মনে করে দিও না। তোমার মুখের হাসি অনেক মানুষের ভালো লাগার কারণ। যদি নর্মাল থেকে আমার কথা ভাবতে, তাহলে বুঝতে পারতে আমি সুযোগ নিচ্ছি না, ভালোবাসা থেকে সবকিছু করছি। বলে ছেলে তার মতো গিয়ে গাড়িতে বসে পড়ে। প্রিয়া বাসায় এসে ঝর্ণা ছেড়ে আগে লম্বা একটা শাওয়ার নেয়, এরপর আয়নার সামনে দাঁড়ায় আর একেবারেই নিজেকে পাল্টে ফেলে। তো এখানে আসলে ব্যাপারটা ওই হয় না যে অনেক কষ্ট পেলে মানুষ গম্ভীর হয়ে যায়, ভেতরের কথাগুলো যদি কেউ একটু বোঝে বা সেই বোঝা অনুযায়ী কেউ কিছু বলে বা যদি একটু সাহস দেয় তাহলে ভালো লাগে, ওইরকম হয়েছে আর কি। এরপর থেকে প্রিয়া নিজেকে নিয়ে ভাবতে শুরু করে, রকি তো তাকে ভালোবাসে, এবার সেও ব্যাপারটা ফিল করে, আর শুরু হয় দুজনের মাঝে চুলকাচুলকি। লুকোচুরি খেলতে খেলতে রকি তার বাবার সঙ্গে প্রিয়ার পরিচয় করিয়ে দেয়। তারপর দুজনের আরো কিছু সময় কাটানো দেখিয়ে মাঝখানে আবার কিছুদিন পার হয়। একদিন রকি প্রিয়াকে বাসায় নামিয়ে দিয়ে গ্যারেজে ফিরতে এখানে একটা ট্রাভেল এজেন্সি দেখে। পরের দিন গ্যারেজে এসে রকি তার বাবাকে টিকিট দিয়ে বলে, এই নাও, অনেক হয়েছে, এবার আর তোমায় অপেক্ষা করতে হবে না, যাও তোমার স্বপ্ন পূরণ করে এসো। কাশ্মীর থেকে কন্যাকুমারী 1 টিকিটেই ভ্রমণ। কাকু তো অবাক, তার ছেলে কি করেছে এটা। রকি বলে, টাকার চিন্তা করতে হবে না, আমি দিয়েছি, আর তুমি না আসো অব্দি গ্যারেজের দায়িত্ব আমার, আমি দেখে রাখবো, একটা কিছু নড়িনাম হবে না, তুমি যাও। কাকু প্রথমবারের মতো রকির উপর ভরসা করে আর ভালো লাগা দেখায়। যদিও বাপ ছেলের মাঝে ভালোবাসা থাকবেই, এটা ন্যাচারাল, বাট এবার কাকু সেটা প্রকাশ
করে। টিকিট হাতে নিয়ে কাকু খুব এক্সাইটেড, মানে খুব বেশি খুশি হলে যা হয়। রকি তার মতো কথা বলেই যাচ্ছে। সিন বর্তমানে আসে। মায়া বলে, যাক তাহলে ফাইনালি তুমি তোমার বাবার স্বপ্নটা পূরণ করে দিলে। কতদিনের সফরের জন্য বের হয়ে গেছিলেন তিনি? রকির মুখটা শুকনো। কি হলো আঙ্কেল, কি ফিরেছে? রকি কোনো কথা বলছে না। সিন আবার পেছনে আনে। টিকিট পেয়ে কাকু তো খুব এক্সাইটেড, তার কোনো কথা নেই। রকি লক্ষ্য করে তার বাবা চুপ করে গেছে। ডাক দেয়, বাবা, সারা নেই। বাবা আস্তে আস্তে কাছে যায়, আর যেই ভয় তার ফেসে আমরা দেখতে পাচ্ছিলাম সেটাই হয়। রকি মায়াকে বলে তার বাবা মারা গেছে। খবরটা শুনে আপনারা যতটা অবাক হয়েছেন ততটাই শক লাগে মায়া। কাহিনী চলতে চলতে এভাবে ধাম করে এসে একটা ধাক্কা দিবে মায়া বুঝতে পারেনি। আপনারা তো বুঝতে পারেননি এমন কিছু হবে নাকি? টুইস্টের অভাব নেই, লক্ষ্য রাখুন শুধু। বাবার কথা মনে হতে রকি ইমোশনাল হয়ে যায়। মায়া তাকে সান্ত্বনা দেয়। তারপর কি হলো জানতে চাইলে রকি বলে, বাপ মরার শোক থেকে আমি বের হতে পারিনি। এর মাঝে সরকারি কিছু লোক এসে গ্যারেজ সিজ করে দিতে লাগে, যার পেছনের মূল হাত ছিল রাঙ্কি রেড্ডির। ওই যে রকি তাকে বাসায় গিয়ে হুমকি দিয়ে এসেছিল। রেড্ডি বলে, কি রে সেদিনের ডায়লগ জানে কি ছিল? রকির তো রাগ উঠছে, কিন্তু এখন শক্তি নয় বুদ্ধির কাজ। রেড্ডির কাছে গিয়ে অনুরোধ করতে থাকে, অনুনয় বিনয় করে। রেড্ডি বলে এই জায়গার জন্য সে 25 লাখ পেয়েছে, তার অনুরোধ বা তাকে দয়া দেখিয়ে তার লাভ কি? গ্যারেজ ভাঙার হুকুম দিয়ে সে যেতে লাগে। রকি বলে ওঠে, ওকে আমি 50 দিব। রেড্ডি থেমে যায়। কি বলছিস বে, বুঝতে পারছিস তো? রকি বলে, হ্যাঁ তুমি আমার 10 দিনের সময় দাও, আমি তোমায় 50 দিব। রেড্ডি বলে, ঠিক আছে সময় দিলাম, বলে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে যায়। আর এই 10 দিন থেকে সে টাকার জন্য পাগল হয়ে খুঁজে বেড়াচ্ছে। ব্যাংক থেকে লোন নিতে চাইছে কিন্তু পাচ্ছে না, এখনো টাকার ব্যবস্থা হয়নি। 10 দিন পার হয়ে গেল। এই হলো পুরো ঘটনা। এই জন্য লোকজন বলা বলি করছে গ্যারেজ থাকবে না, এই জন্যই সে ব্যাংকার খুঁজতেছে যেন তার মাধ্যমে লোন পেতে পারে। মায়া বলে, ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে তুমি চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা তো অবশ্যই হয়ে যাবে। কি করে হবে রকি জানে না। 10 দিন শেষ, এখন যদি রেড্ডি গ্যারেজে কবজা করে কিছু করার থাকবে না। এসব বলতে বলতেই হার্ষের ফোন আসে রকির কাছে। রকি ফোনটা ধরেই অবাক হয়ে তারা হুড়ো করে মায়াকে সেখানে রেখেই চলে যায়। ম্যাডাম আমাকে যেতে হবে। তারপর গ্যারেজে এসে দেখে রেড্ডি তার লোকজন নিয়ে গ্যারেজে হাজির, গ্যারেজ ভাঙবে। 10 দিন পার হয়েছে, রকি টাকা দিতে পারেনি। রকি আবার হাত পা ধরতে থাকে, কিন্তু রেড্ডি কথা শোনে না। ওদিকে মায়া তার অফিসে কি যেন একটা করতে করতে রকিকে ফোন দেয়। রকি ফোন রিসিভ করে না। রকি আরেকটু সময় চায়, রেড্ডি কথা শোনে না। তার লোকেরা ভাঙা শুরু করে। মায়া বারবার ফোন দিচ্ছে, রকি ফোন রিসিভ করছে না। তার চোখের সামনে গ্যারেজ ভাঙা পড়ছে। রকি তো ছটফট করছে, কিন্তু কিছু করার নেই। মায়া ফোন দিয়েই যাচ্ছে দেখে রাগ করে রকি ফোনটা ধরতেই মায়া রেগে যায়। আরে তুমি কি গাধা নাকি? এতবার ফোন দিচ্ছি মানে ব্যাপারটা জরুরি, বুঝতেছো না? আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি? আর এ রামাকৃষ্ণা? রকি বলে, হ্যাঁ কেন? প্রিয়া বলে, আজ আমার দায়িত্বে যে কটা ইন্স্যুরেন্স পলিসির নাম এসেছে তার মাঝে তোমার বাপের নামও রয়েছে। তিনি তো 2 কোটি টাকার ইন্স্যুরেন্স করে গেছে। যে গরিব 10 লাখ টাকা জোগাড় করতে পারছে না, সে 2 কোটি টাকার কথা শুনলে কি করবে? রকি রকি রেড্ডির কাছে এসে মায়াকে আবার বলতে বলে কি হয়েছে। স্পিকার দিয়ে রেড্ডির সামনে ধরে, যাতে রেড্ডি মায়ার মুখে 2 কোটি টাকার ইন্স্যুরেন্সের কথা শুনে এবার একটু নরম হয়। কিন্তু মায়া আরো কিছু বলতে যাবে, তার আগায় গাদা ফোনটা কেটে দেয়। মায়া কি যেন বলতে চাইলো, রকি শুনলো না। এখন যেহেতু টাকা আসার সম্ভাবনা একটা রয়েছে, তাই রেড্ডি 10 দিনের সময় দেয়। রেড্ডি বলে, তবে হ্যাঁ এবার টাকা না দিতে পারলে কিন্তু আমি আসবো না। শুধু জায়েদ খানের একটা ডায়লগ উপর থেকে ফেলে দিব, তোর গ্যারেজ ভেঙে চুরমার হয়ে যাবে। বুম। রেড্ডি তার লোকজন নিয়ে চলে যেতে মায়া হাজির। রকি তুমি বোকা নাকি? আমার কথা শেষ না হতে ফোন কেটে দিলে, আর ফোন ব্যাক করলে না, আমাকে আসতে হলো। রকি বলে, আপনি সঠিক সময় ফোন করেছেন ম্যাডাম, বাঁচিয়েছেন আমায়, ধন্যবাদ। মায়া বলো, রকি আমার কথা মন দিয়ে শোনো, তোমার বাবা 2 কোটি টাকার ইন্স্যুরেন্স করেছে, কিন্তু ঝামেলা হলো নমিনি তুমি না, অন্য কেউ। বেচারা রকির মুখ দেখার মতো। কি শুনলো সে? এ ক্যা হুয়া? মায়া বলে, তোমার বাবা নমিনির জায়গায় অন্য কারো নাম দিয়েছে, যার মানে হলো তুমি এখন এই টাকা শপে নিয়ে আসে কাগজ দেখায় যেখানে তার বাবা রাজেশ নামের কাউকে নমিনি বানিয়েছে। রকি বলে সে চেনে না, আর না এমন কেউ তার পরিবারে আছে, বংশধর বলতে তো এখন সেই বেঁচে আছে। মায়া বলে, হতে পারে তোমার বাবার কোনো লুকোনো। রকি বলে, উল্টো পাল্টা বললেন না ম্যাডাম, আমার বাবার দুনিয়া ছিল ওই গ্যারেজ, আর বাবাকে আমি খুব ভালো করেই চিনি ম্যাডাম, শুধু নামেরই তো ব্যাপার, পাল্টে দিন না। মায়া বলে, তোমার বাবা বেঁচে থাকলে এটা করা যেত, এখন এখানে হাত দেওয়া মানে ইল্লিগাল, ধরা পড়লে জেল, সঙ্গে বদনাম তো ফ্রি। রকি বলে, ম্যাডাম ওই টাকা ছাড়া আমি বাঁচবো না, প্লিজ কিছু করুন, কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে, প্লিজ একটু দেখুন দেখুন দেখুন। হাত পা ধরতে থাকে। মায়া বলে, ঠিক আছে আমি দেখছি, যদিও লোকটাকে আমার পছন্দ না, শুধু তোমার জন্য তার সঙ্গে কথা বলতে হচ্ছে, বলে কাউকে একটা কল দিয়ে মিষ্টি করে ডাকে, বিবেক। ব্যাস, বকরির একটা ডাকে ছাগল হাজির। তো ইনি হলেন মায়ার সিনিয়র অফিসার, 1 নম্বরের 2 নম্বর লোক। মায়াকে পছন্দ করে খুব, তাই সুযোগ পেলে স্ক্যান করতে থাকে। রকি বলে, স্যার দেখা হলে কাগজটা একটু দেখুন। পুরো ম্যাটারটা শোনার পর বিবেক বলে, ও তাহলে এই কাজ, তাই তো বলি এত মিষ্টি ডাক কেন? না 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 না, এটা সম্ভব না, নাম পরিবর্তন করা যাবে না, এটা ইললিগাল, পুলিশ কেস হয়ে যেতে পারে। সে রাজি হচ্ছিল না বলে মায়া বলে, গত বছর আপনার একটা লোকের এমন সমাধান আপনি করে দিয়েছেন না, ওই ব্যাপারে কিন্তু আমি খুব ভালো করেই জানি, ওইটা কিন্তু সবাইকে বলে দিব।
হুমকি ধমকি ভয় দেখিয়ে তাকে রাজি করায়। বিবেক বলে যেই পরিমাণ কাজ করতে হবে এটা 5 লাখের নিচে হবে না। শুনে তো এরা কি বলে, মায়া বলে বিবেক আমার বন্ধু, তোমার কাছে হেল্প চাইছে আর তুমি। বিবেক বলে তোমার বন্ধু, এতে আমি কি করব? তুমি জানো না কাজ কিভাবে করতে হয়? আমার কাছে কয় টাকা থাকবে সবাইকে দিয়ে? যারা 1 ফোঁটা বিবেক নেয় তার নাম নাকি বিবেক। এগুলা জ্বালাকি শৈলেশ সাহেব। আরে রকি বলে ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করছি। মায়া বলে আরে এতগুলো টাকা, সমস্যা নেই আমি ব্যবস্থা করছি বলে বের হয়ে যায়। ওর কাছে ফোন করে টাকা চায়, কাজ হয় না। পরের দিন প্রিয়া টাকা দেয়, যে টাকা সে জমিয়ে রেখেছিল ফিউচারের জন্য, ভালোবাসার খাতিরে দিয়ে দেয়। রকি টাকাটা এনে এদের দেয়। এখানে মায়া যেভাবে রকির দিকে তাকায়, যে একটা লুক দেয়, আপনারা বুঝতে না পারলেও বিবেক কিনা ঠিক বুঝতে পারে এখানে কি হচ্ছে। একা একা বলতে থাকে শালা মেয়ে মানুষ, এখানে ম্যানেজার অপেক্ষা করছে আর সে মেকানিককে পছন্দ করে। কি করবেন মোটা ভাই, সুন্দরী মেয়েদের পছন্দ এমনই। আপনারা কি বলেন দাদুরা? যাক, টাকা যেহেতু নিয়েছে কাজ তো করবে, তারা করুক। এই ফাঁকে দাদুন একটু এক বন্ধুর বিয়েতে যায়, যেখানে দিদির সঙ্গে একটু নাচাগানা করে মজা টজা করে 2 দিন পর গ্যারেজে ফেরে। হার্ষের সঙ্গে কথা বলছিল, মায়া আসে, মুখটা খুব শুকনো। কি ব্যাপার ম্যাডাম, সব ঠিক আছে তো? মায়া কথা বলে না। মুখের অবস্থা দেখে রকি বুঝতে পারছে কিছু তো ঝামেলা হয়েছে। পেপার রকিকে দেয়, সে তো পরে কিছু বুঝতে পারে না। মায়া হেসে ওঠে, আরে কাজ হয়ে গেছে। রকি বলে ম্যাডাম আপনিও না, আমি তো ভয় পেয়ে গেছিলাম, না জানি কি হয়েছে। এমন খুশির খবর কেউ এভাবে দেয়? মায়া বলে পার্টি কই? রকি টেনে ভিতরে নিয়ে যায়, এখানেই খাবারের ব্যবস্থা করবে। ওদিকে ক্যামেরা একটা ছেলা নারকেলকে ফলো করে, যে ঘুম থেকে উঠে পোশাক পরছে। বুঝতে তো পারছেন সে কি। এনাকে চেনেন না? রাঘুরাম, রাউডির সেই ভাইরাল জজ। এখানে ইন্সপেক্টর চান্টি বের হয়ে চলে আসে বিবেকের কাছে। পুলিশ দেখে বিবেক কল চলে আসে মায়ার কাছে, সেও রকিকে নিয়ে চলে আসে একটা পুরনো মিলে, যেখানে মায়ের খেয়ে বসে আছে মোটা ভাই। মায়া ডাক দেয় বিবেক। মায়া কি করলে তুমি? এটা দেখো, অরিজিনাল ডকুমেন্ট অফিসারের কাছে চলে এসেছে। রকি কিছু বলতে যাবে, মোটা ভাই তার উপর রেগে যায়, তুমি চুপ করো মিয়া, এত করে বললাম এসব ঝামেলা জড়াবো না, তুমি তোমার বন্ধু বন্ধু বলে ফাঁসিয়ে দিলে। পুলিশ দেখে তো এরাও চুপসে গেছে। মায়া চান্ডির সঙ্গে কথা বলে, অনুরোধ করে, স্যার এটা আসলে ওর বাবার ছিল, নামটা মিস্টেক হয়ে গেছে, তাই তারা। চান্টি বলে নো, তোমাদের তো কথা বলতে বলিনি, সব কথা হবে আমার। রকিও বলে স্যার সত্যিই বলছি, এটা আমার বাবার। চান্টি বলে আবে মাথা মোটা, তোর বাপেরও যখন, তাহলে লিগালি আবেদন না করে ঘুষ দিয়ে কেন কাজ করতে গেলি? মোটাকে মেরে সব তথ্য নিয়েছে তো লম্বা কথাবার্তার ফলাফল এটাই। মায়া বলে কত চান? মোটা ভাই মায়াকে সাবধান করছে, কি বলছো স্যার এখানে? মায়া বলে সে যদি সৎ হতো, কিছু না চাইতো, তাহলে আমাদের থানায় ডাকতো, এখানে ডেকেছে তার মানে ঝোল আছে। বলুন কত চান? চান্টি বলে এই তো সবে লাইনে এসেছো, গুড, খুব সিম্পল, আমার আপনার 20%। বিবেক বলে 20% মানে 40 লাখ? এখানে কোনো কথা হবে না, আর টাকা দিতে হবে 7 দিনের মাঝে। মায়া বলে আপনার মাথা খারাপ হয়ে গেছে, এটা কি করে সম্ভব? মানে পুরো ব্যাপারটা দাঁড়ায় হাতি ভ্যাকে পড়ার কাহিনীর মতো। হাতির পা ফেসে গেছে, এখন বিড়ালও তার সঙ্গে মজা নিচ্ছে এমন। রকি বলে ঠিক আছে স্যার, আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু আমাদের টাকাটা আগে উঠুক, তারপর আমরা দেবো। চান্টি বলে আবে আমার কপালে কি চুতিয়া লেখা আছে? না তা নেই, বাট পাঁঠা লেখা দেখা যাচ্ছে। না একদম না, টাকা পেয়ে গেলে আমি তোদের কোথায় ধরবো? তোরা চলে গেলে আমি কি করব? এখন কি হবে? মায়া বলে ঠিক আছে, আমার স্যালারি, সেভিংস আর স্টাফ লোন সব মিলিয়ে 20 লাখের মতো হবে, আমি দিচ্ছি, বাট 7 দিনের সময় দিতে হবে, এর বেশি আমরা কিছু করতে পারবো না। রকি মায়াকে থামায়, সে এটা কি করছে, তার সবকিছু সম্বল কেন দিয়ে দিচ্ছে? মায়া বলে তোমায় বিপদে ফেলে আমি কি করে চলে যাব? তুমি কি আমার বিপদ দেখলে চলে যেতে পারতে? এখন বাকি 20 লাখ নিয়ে মায়া আর টাকলার মাঝে তর্কাতর্কি চলছে। রকি বলে ওঠে সে ব্যবস্থা করে দেবে। মায়া বলে রকি কি বলছো, এত টাকা তুমি কোথায় পাবে? রকি বলে জানি না, কিন্তু আমাকে পারতেই হবে, বলে সে বের হয়ে চলে যায়। এরা তিনজন এখানেই। যখন রকি একেবারে চলে যায়, আমরা দেখি টাকলা মায়াকে বলছে বাহ, মানতে হবে তোমার অভিনয়কে, যা করেছো না অস্থির। পেছন থেকে মোটা ভাইও হেসে ওঠে, মায়াও হাসতে থাকে। তার মানে এরা তিনজন এতক্ষণ যা করছিল সব অভিনয় ছিল, আর এরা তিনজন একটা দলেরই লোক। খেলেন ঝটকা, আরো টুইস্ট বাকি আছে, সঙ্গে থাকুন। তো এদের ব্যাপারে আমাদের আরেকটু বিস্তারিত জানাতে দেখানো হয় যে এরা তিনজন মূলত ফ্রড। এরা একবারে কয়েকজনকে টার্গেট করে, তাদের মাঝে যাকে সুবিধার মনে হয় তাকে ফিক্সড করে। সেই সূত্র ধরে 7 দিন আগে রকিকে ফলো করে, যখন দেখলো গ্যারেজ নিয়ে তার ঝামেলা, সে ব্যাংকে টাকার জন্য ঘুরছে, তার মানে তার এখন টাকার প্রয়োজন। তখন আফসারা মায়া আসে, যে ড্রাইভিং শেখার বাহানায় রকির কাছে আসে। রকির ব্যাক স্টোরি শুনে হেসে হেসে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে একটু ভরসা জিতে নেয়। ওদিকে ইন্স্যুরেন্সের কাগজগুলো এমনভাবে রেডি করে রাখে যে খুব জানা লোক ছাড়া আমি ধরতেই পারবো না এটা নকল। তারপর সুযোগের অপেক্ষায় থাকতে থাকতে যেদিন রাঙ্কি রেড্ডি গ্যারেজ ভাঙতে যায়, এখন টাকা পাওয়ার কথা শুনলে সে সব করতে রাজি হবে। ব্যাস, মায়া কল দিয়ে ইন্স্যুরেন্সের কথা বলে। তারপর তো প্রথমে 5 লাখ খুশিয়ে নেয়, আর এখন 20 লাখের একটা টার্গেট দিয়ে তাকে ছেড়ে দিয়েছে। বেচারা রকি। তো এই হলো এদের পরিচয়। তাহলে বিবেককে বিবেকহীন আর টাকলাকে পাঠা বা টাকলা বলাটা তো ভুল হয়নি নাকি? দিদির ব্যাপারে পরে বলবো হনি।
চান্টি বলে, ও কি টাকার ব্যবস্থা করতে পারবে? মায়া বলে, পারতেই হবে, এছাড়া ওর কোনো উপায় নেই। পুলিশ দেখে ভয়ে অন্য কিছু ভাবার সুযোগই পাবে না। ও টাকা জোগাক, চলো আমরা একটু চিল করে আসি। পেছনে একটা মিউজিক দিয়ে ক্যামেরা দুই পরিবেশই দেখায় যে এরা এদিকে চিল মারছে, ওদিকে রকি টাকার জন্য পাগল হয়ে যাচ্ছে। 1-2 টাকা তো না, রকির চেষ্টা করে যাচ্ছে, এরা আরামসে রকিকে ফোন করে মাঝে মাঝে প্যারা দিচ্ছে। যত দিন যাচ্ছে রকির আশা হারিয়ে ফেলছে। মায়া মাঝে মাঝে এসে তাকে সান্ত্বনা দেওয়ার বাহানায় টাকার কথাও বলে যায়। উপর থেকে রেড্ডি তো আছেই, ফোন দিয়ে চাপ দেয়। এভাবে চিন্তা দুশ্চিন্তায় সময় চলে যাচ্ছে। আর 2 দিন বাকি আছে। চাঙ্কি এসে আবার একটু ধমকি ধামকি দিয়ে চলে যায়। তারপরের দিন মায়া এসে খানিক কথা শোনায়, আমি জব নিয়ে বিপদে আছি, ওই পুলিশ আমার অফিসে আসছে, আমার পরিবার জানলে কি হবে, আর তুমি এখনো টাকার ব্যবস্থা করতে পারোনি। রকি বলে সে ব্যবস্থা করে ফেলবে, প্রয়োজনে গ্যারেজের কাগজ ব্যাংকে জমা দিবে। ঠিক আছে। সিন একটা স্টেশনে নিয়ে আসে। ট্রেনের ভিতর থেকে একজন 2টা সামোসা নেয়, একটা খেয়ে আরেকটা নিতে গিয়ে দেখে রকির বাবার মৃত্যুর খবর পত্রিকায়। কাহিনীর আরেক টুইস্ট রিভিল হয়। আমরা দেখি কাকু এখনো জীবিত আছে, সে মরেনি। বেঁচে থেকে মৃত্যুর খবর, মাথা তো গরম হবেই। পরের দিন সকাল সকাল রকি গ্যারেজে আসে প্রিয়াকে নিয়ে। বাবাকে সামনে দেখে কাকু তো রেগে মেগে একাকার। এই প্ল্যান তোর, সবকিছু তো তোরই, তারপর আমাকে মেরে ফেলতে চাস? ইন্স্যুরেন্সের টাকা নিতে এত বড় নাটক, চোর, হ্যান ত্যান অনেক কিছু বলে একটা থাপ্পড় মেরে দেয়। রকি রেগে গিয়ে বলে, বাবা থামো, পেয়েছো এক কথায় কথায় গায়ে হাত দাও। তুমি কিসের ইন্স্যুরেন্স করেছো আর নমিনিতে আমার নাম রেখেছো বলো তো? তোমার কি কোনো ইন্স্যুরেন্স আদৌ আছে? একটু মনে করো। কথা না শুনে ভূত হয়ে যাও, মানে কাকুর কোনো ইন্স্যুরেন্সই নেই। রকি বলে, সবকিছু প্ল্যান, তোমার যাওয়া থেকে শুরু করে এখন যা যা দেখছো সবকিছুই প্ল্যান মতো। প্ল্যান? কিসের প্ল্যান? মুভির আরেক টুইস্ট। রকি প্রিয়ার দিকে চেয়ে থাকে আর সিন পেছনে আনে। যখন প্রিয়া নর্মাল হয়ে অফিসে যেতে শুরু করে, রকি তো তাকে অফিসে নামিয়ে দিয়ে আসে রোজ। যেদিন প্রিয়া ফাইল ভুলে যায়, রকি দিতে গিয়ে দেখে FIR কপি, শেখরের মৃত্যুর সার্টিফিকেট, এটা সেটা এমন কিছু কাগজপত্র। এসব কি জানতে চাইলে প্রিয়া বলে, শেখরের মৃত্যুর আগ অবধি সে কম্পিউটারে লেগেছিল। সন্দেহবশত পরে আমি চেক করতে গিয়ে তার ইমেল দেখে বুঝতে পারি তার সঙ্গে স্ক্যাম হয়েছে। কি হয়েছে বিস্তারিত জানতে শেখরের একটা ফ্রেন্ড যে সবসময় ওর সঙ্গে ঘোরাঘুরি করে, ওকে ধরি। ও জানায় যে বাবা মরার পর থেকে শেখর ভেঙে পড়ে, খেলায় মন দিতে পারে না, কারণ তাকে সবকিছু সামলাতে হবে। পরিবারের ভাবনায় সে প্র্যাকটিস ঠিকমতো করতে পারছিল না। কি করবে ভাবছিল, একটা কল আসে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। বলে বাবার নামে নাকি 50 লাখেরও বেশি ইন্স্যুরেন্স আছে। শুনেই শেখর খুশি হয়ে যায়, যা যা ডকুমেন্ট চায় সব দিয়ে দেয়। এর 2 দিন পর কোম্পানির মেয়েটা দেখা করে শেখরকে বলে, ইন্স্যুরেন্স নমিনিতে আমাদের কারোর নাম নেই, মা বোন ভাই কারো নাম না, অন্য একটা মহিলার নাম দেওয়া আছে। শেখর মায়াকে খুব করে ধরে তার হেল্প করতে। তখন সে বিবেককে ম্যানেজার হিসেবে তার সামনে আনে, সেম যেমন রকির সামনে আনলো। শেখরের কাজ করে দিবে, 1 লাখ টাকা লাগবে। উল্টো পাল্টা বুঝিয়ে ছেলেকে রাজি করায়। কি যেন একটা কাজে বাসায় কিছু টাকা রাখা ছিল, শেখর সেই টাকা নিয়ে গিয়ে বিবেককে দেয়, মনে করে কদিন পর টাকা পাবেই। টাকা নেওয়ার পর নামটাম সব পাল্টে কাগজপত্র ঠিকঠাক করে একটা মেল করে শেখরের কাছে। শেখর খুশি মনে সময় গুনতে থাকে। এর 2 দিন পর আবার একটা কল আসে, তাকে কফি শপে ডাকা হয়, যেখানে পুলিশ হিসেবে চান্টি আসে। এরা ধরা পড়েছে, এখন তার জেল হবে। চান্টি ভয় দেখায়। তাহলে এখন উপায় কি? শেখরকেও একটা অ্যামাউন্ট বলে দেয় যেটা দিতে হবে। সে টাকা কই পাবে? ইন্স্যুরেন্সের টাকা উঠতে তো আরো সময় লাগবে, বাড়িতেও জানাতে পারবে না। তখন তার মা বোনের যে গয়নাগুলো ছিল সেগুলো নিয়ে চান্টিকে দিয়ে দেয়। বিবেক শেখরকে সান্ত্বনা দেয়, তুমি টাকা পেয়ে যাবে, চিন্তা করো না। যেহেতু সব ঝামেলা মুক্ত, 3 দিন সময় নিয়েছিল টাকা অ্যাকাউন্টে ঢোকার। শেখরের সময় যেন থমকে গিয়েছিল, এই জন্যই সে কোনো কিছু নিয়ে ভাবতে পারেনি। আর তার এমন অন্য মনস্ক হওয়া দেখে প্রিয়া মনে করে সে দায়িত্ব জ্ঞানহীন, কিন্তু সে যে প্যারাই ছিল এটা কেউ জানতো না। 3 দিনের জায়গায় 5 দিন পার হয়ে যায়, টাকা অ্যাকাউন্টে ঢোকে না। যে নাম্বারে মায়া কল করে তাকে ইন্স্যুরেন্সের কথা বলেছিল সেই নাম্বারটাও এখন বন্ধ। সমানে ইমেল করে যায়, কোনো উত্তর পায় না। শেখর বুঝে যায় তার সঙ্গে স্ক্যাম হয়েছে। এর মাঝে প্রিয়া জিনিস খুঁজে না পেয়ে তাকে ধরে, রাগারাগি করে। এখন সে মা বোনকে কি জবাব দিবে বুঝতে না পেরে নিজেকে শেষ করে দেয়। শেখরের মৃত্যুর পিছনে কারণ ছিল এটা। সব জেনে প্রিয়া থানায় যায়, রোজ রোজ থানার চক্কর কাটে, কিন্তু মামলার কোনো উন্নতি হয় না। বিচার পেল না, ভাই হারালো, সব মিলিয়ে সে গম্ভীর হয়ে গেছিল। রকি তার জীবনে আসাতে সে এখন একটু নর্মাল হয়েছে। সব শুনে রকির মনটা আরো খারাপ হয়ে যায় যে তার বন্ধুর সঙ্গে এইসব কিছু হয়েছে সে জানেই না। সে প্রিয়াকে নিয়ে অফিসারের কাছে যায়, তারা কেন বিচার পাচ্ছে না। অফিসার তাদের তথ্য দেখায় যে এই টিম শুধু শেখর না, এমন অনেক মানুষকে ঠকিয়েছে, অনেক মানুষকে ইন্স্যুরেন্স এটা সেটা অফার দিয়ে অনেক টাকা মেরে দিয়েছে, তাদের ধরা যাচ্ছে না। যারা ধোকা খেয়েছে তারা এইভাবে চুপ হয়ে গেছে বা কেউ কোনো তথ্য দিতে পারেনি। প্রমাণ ছাড়া পুলিশ কি করবে? রকি তাদের খুঁজে বের করতে সবগুলো অপশন ঘাটে। সে নিজের ঘাটাঘাটি করে, রিসার্চ করে, অনেকের সঙ্গে কথা বলে, কোন জায়গা থেকে তারা টার্গেট ফিক্স করতে পারে সেসব জায়গাতে গিয়েও ভাবে, অনেক কিছু করে, কিন্তু কোনো লিড পায় না। শেখরের সবকিছু খুঁটিনাটি চেক করতে গিয়ে ডেথ সার্টিফিকেট দেখে মনে পড়ে সে তো এই অফিসে যায়নি। পরে সেই অফিসে গিয়েও চুপচাপ দাঁড়িয়ে এখানে কিভাবে কাজ হয় দেখতে থাকে। লোকজনের চিল্লাপাল্লায় কিছু বুঝতে পারছিল না, তাই সবাইকে সরিয়ে জাস্ট ফাইল নিয়ে অবজারভেশন করে। সার্টিফিকেট কোথায় কোথায় যায়, কিভাবে প্রসেস চলতে থাকে সবকিছু দেখতে দেখতে ফটোকপির মেশিন থেকে পরে আবার একটা কপি বের হয়, যেটা ফটোকপি করা লোকটা আলাদা করে রেখে দেয়। কি ব্যাপার, সেটা আলাদা করে নিল কেন?
রকি লোকটাকে ফলো করে, সে ফাইল নিয়ে কই যেন যাচ্ছে, মাঝে তাকে ধরে ফেলে। থানায় এনে কেলানি দিলে সে যা যা জানে সবকিছু বলে দেয়। অফিসার বলে রকি এ কিছু জানে না, এ জাস্ট একটা গুটি। ওরা এর থেকে ডেথ সার্টিফিকেটের ডিটেলস নিয়ে বিনিময়ে কিছু টাকা দেয়, এর বেশি ও জানে না। একটা লিড হাতে পেয়েও ফসকে গেল। বাড়ি ফিরছিল, এই ট্রাভেল এজেন্সি দেখে রকির অফিসারকে বলে, স্যার একটা আইডিয়া এসেছে, ওদের যেহেতু আমরা খুঁজে পাচ্ছি না, তো কি হবে ওরা যদি আমাদের খুঁজে পায়। আইডিয়া ভালো, এই জন্য রকি ট্রাভেল এজেন্সি থেকে তার বাবার ভ্রমণের টিকিট নিয়ে নেয়। টিকিট দেখার পর সেদিন তার বাবা মরেনি, জাস্ট খুশিতে একটু চুপ ছিল। রকি তাকে সফরে পাঠিয়ে দিয়ে পত্রিকায় তার বাবার মৃত্যুর খবর ছাপিয়ে দেয়। তারপর ফেক ডেথ সার্টিফিকেট বানিয়ে ইনাকে দিয়ে ডিটেলস তাদের কাছে পাঠায়। এরপর রকি ভাবে এমন একটা লোক লাগবে যার সঙ্গে আমি ঝামেলায় থাকবো, যাতে ওরা ভাবে আমার টাকার খুব প্রয়োজন আর ওরা সেটা সুযোগ নিতে পারে। এমন লোককে চলে আসে রাঙ্কি রেড্ডির কাছে। তো যেদিন রকি রাঙ্কি রেড্ডিকে হুমকি দিতে এসেছিল, সেদিনই রেড্ডি রকির সঙ্গে তার পরিচয় করায় যে সে কি জানে তার বাপ কে। তার বাপ হলো তার দাদার ভাই, যে বাচ্চাকে নিয়ে তার দাদার সঙ্গে ঝামেলা হয়েছিল সেই বাচ্চাই এই রাঙ্কি রেড্ডি। তার দাদাকে খুঁজতে তার বাপ শহরে আসে, না পেয়ে এখানেই থেকে যায়, আর আজ এই অবস্থা। তার মানে রকি এখন রাঙ্কি রেড্ডির খুব কাছের আত্মীয়। রকিকে দেখে রাঙ্কি রেড্ডি বুঝতে পারে, কারণ তার চেহারা তার দাদার মতোই। তখন রাঙ্কি রেড্ডি বলেছিল যে ওই গ্যারেজে কেউ হাত দিবে না, সে তার পাশে আছে, কোনো দরকার লাগলে সে যেন তাকে বলে। আজ দরকার, তাই রকি রেড্ডির কাছে এসে তাকে সবকিছু খুলে বলে আর গ্যারেজ দখলের অভিনয় করতে বলে। এই প্ল্যান অনুযায়ী রেড্ডি গ্যারেজে এসে ঝামেলা করে। এরপর রকি অপেক্ষা করতে থাকে যে কে আসে তার বাবার মৃত্যুর খবর শোনার পর। যে স্টুডেন্ট আসে ড্রাইভিং শিখতে, সবাইকে রকি লক্ষ্য করে। শেষে আসে মায়া, তাকেও নর্মালি নাই, কিন্তু যখন সে বলে সে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, এরা বুঝে যায় এটাই পার্টি। তারপর যা হয় তা তো দেখলেনি, এই জন্য সে তার বাবার মৃত্যুর নাটক বানিয়েছে তাদের ধরতে। সব শুনে কাকুর রাগ পড়ে যায় আর রকির বুদ্ধির তারিফ করে। রকি বলে, বাবা এখন যদি ওরা তোমায় দেখে ফেলে সবকিছু গড়বড় হয়ে যাবে, তাই তুমি এইখানেই থেকো, এখান থেকে যেন বের হয়েও না, কালকেই ওদের খেল খতম। পরের দিন মা তার মতো রেডি হয়। কাকু সকাল সকালে গ্যারেজ খুলে পূজা পাঠ করে। রকি টাকা মাকা নিয়ে যেখানে দেখা করার কথা সেখানে চলে যায়। কাকু তার ছবি থেকে মালাটা খুলতে গিয়ে গলায় এসে পড়ে। সেটা পরেই ছিল, বাইরে লক্ষ্য করে মূর্তি, যে ভ্রমণের কথা বলে তার থেকে টাকা নিয়েছিল। কাকু গিয়ে তাকে ধরে, আবে আমার টাকা কইবে। সবাই তো জানে রকির বাবা মারা গেছে। তাকে এভাবে দেখতে পেয়ে সবাই ভয়ে দৌড় দেয়। কাকু মূর্তির পিছু নেয়। এদিকে এরাও চলে আসে। তিনজন ভিতরে গিয়ে চান্টির আসার অপেক্ষা করছে। সবাই সবার জায়গা থেকে জানে কি হতে চলেছে, কিন্তু একে অপরের ব্যাপারে এরা যে জানে সেটা কেউ জানে না। যাক, একটু পর টাকলা আসে। রকি টাকা দেয়, টাকলা দেখতে যাবে। এদিকে কাকু মূর্তির পিছু নিতে নিতে এখানে এসে তাকে ধরে যে একটা থাপ্পড় দেয়। তার চিল্লানির আওয়াজ এদের কানে আসে। কি হলো সেটা দেখতে পিছনে তাকায় আর দেখে রকির বাপ। হলো, মা তো তার বাপকে চেনাই, বুঝে যায় তাদের ট্র্যাপে ফেলানো হয়েছে। আরে বাবু কি করলেন এটা? মায়া রকির মুখে স্প্রে মেরে টাকার ব্যাগ নিয়ে বের হতে যাবে, সামনে থেকে পুলিশ গান তাক করে। মাঝখানে কাকু থাকার কারণে তারা কিছু করতে পারে না। এরা সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। রকি চোখ মুছতে মুছতে বাইরে এসে তাদের পিছু নেয়। মায়া ভাবছে শালা তারা কোথায় ভুল করলো, এ কিভাবে তাদের ফাঁসালো। চান্টি তার লোকদের রেডি হতে বলে। একটু পর রকি তাদের সামন থেকে ঘিরে নেয়। পেছনে পুলিশ। আবে রকির বাচ্চা, তুই কেজিএফ এর রকি না। গাড়িতে বসে বসে এমন ভাব না নিয়ে গিয়ে ধরে ফেল, নয়তো। তাই হয়, এরা পালাতে লাগে। দুইজন আগে যায়। বিবেক টাকার ব্যাগ নিতে গিয়ে ধরা খায়। রকি বলে, কি বে, টাকার ব্যাগ ছাড়তে মন চাইছে না? আবে একবার টাকা তো ভালো করে দেখে নে, সব জাল নোট আর কি। পুলিশকে দিয়ে বাকি দুজনকে ধরার জন্য রকি পিছিয়ে যায়। এরা এখানে আসে, যেখানে তাদের লোক ছিল। তারা রকিকে থামাতে যায়। হিরো সবে মারামারির একটা সুযোগ পেল, থামায় কি করে? সবাইকে ইচ্ছে মতো মেরে মুড়ে শেষে কত বেলের সঙ্গে লাগে। 2-4টা কেলানি দিয়ে শেষে একটা ঘুষা মারে আর সিন কাট করে নিয়ে আসে কোর্টে। গত 3 বছর ধরে তারা এইসব স্ক্যাম করে যাচ্ছে, তাই আদালত 10 বছরের কারাদণ্ড দেয়। জেলে যাওয়ার আগে হিরো একটু ডায়লগ মারবে না? সামনে আসে, কি বে, জেলে তো যাচ্ছিস, তোদের ইন্স্যুরেন্স করা আছে তো? এরপর যদি এমন কিছু করার প্ল্যান করিস না, তোদের আর ধরিয়ে দিব না, গরম ইঞ্জিনের উপর বসিয়ে রাখবো। হ্যাঁ আরামেরা। নাগিনীর ফেস দেখে রকি বলে, কি ছবল দিতে মন চাইছে নাকি? বুঝতে পারছিস না আমি এইসব কি করে জানলাম? প্রিয়াকে ডাক দেয়। শেখরের বোন আর কেউ না, আমার গার্লফ্রেন্ড প্রিয়া। যখন থেকে মায়া তাদের কাছে এসেছে, রকি জেনে বুঝে তাকে সমস্যা দেখিয়েছে। টাকা দেওয়ার সময় মুখ ভার ছিল, কিন্তু সে জানতো কি হতে চলেছে। ওরা ভাবতো এ বোকা, রকি জানতো সে কি করছে। ক্যামেরা রকির ফেসে ফোকাস দিয়ে বাস্তবে এমন কিছু নিউজ দেখিয়ে আমাদের স্ক্যাম থেকে সাবধান থাকার হুঁশিয়ারি দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। তো যত জেনারেশন পরিবর্তন হবে তত দুনিয়া নতুন কিছু দেখতে পাবে। ধোঁকা দেওয়া, জালিয়াতি করা, অন্যায়ভাবে দখল করা পৃথিবীর শুরু থেকেই ছিল, এখনো আছে, শুধু রূপ পরিবর্তন করেছে। জেনারেশন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের বুদ্ধির বিকাশ ঘটেছে আর ধোঁকা দেওয়ার পদ্ধতি পরিবর্তন হচ্ছে। মাঝে মাঝে অবাক হয়ে যায় যে যারা স্ক্যাম করে তারা কিভাবে শান্তিতে ঘুমায়।
কারো স্বপ্ন কেড়ে নিয়ে, কারো শান্তি নষ্ট করে, কারো দুর্বলতার সুযোগ নিয়ে কোনো ধোঁকাবাজ, কোনো চোর, কোনো স্ক্যামার কি করে শান্তি আরামের আশা করে। মানছি দুনিয়া এমনই যে একে অন্যের ঘাড়ে পা দিয়েই উপরে উঠতে হবে, একে অন্যকে ঠকাবে, কিন্তু খারাপ তখন লাগে যখন দেখি অলরেডি বিপদে যে আছে, যে অলরেডি অভাবে আছে, যে অলরেডি কষ্টে জর্জীর্ণ, সে ধোঁকা খায়। তাকে কষ্ট দিতে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কত বড় লোক, কত সুখী মানুষ, কত হেলদি মানুষ আছে যারা দিব্যি তাদের মতো চলছে, তাদের সঙ্গে কিছুই হয় না। হ্যাঁ, এটার হয়তো আলাদা সূত্র রয়েছে। যাদের এক পা বিপদের মাঝে থাকে তারাই সবসময় ধোঁকা খায়। যাক, এটাই আসলে জীবন। স্ক্যামার তাদেরই টার্গেট করে যাদের বোকা বানানো সহজ মনে হয়, যার চিন্তা শক্তি কম, যে টেকনোলজি বোঝে কম, তাদেরই টার্গেট করে। যুগের পরিবর্তনে মানুষ ধোঁকা দেওয়ার নতুন ফোন দিয়ে আসছে, তাই সবাই সব দিক থেকে চোখ কান খোলা রাখবেন, একে অপরের খেয়াল রাখবেন। সাধুগিরি দেখিয়ে কেউ কথা বললো মানেই যে সে সাধু হয়ে গেল এমনটা নয়। ভালোবাসার কথা বলে কেউ কাছে আসবে বলে যে সে ভালো মানুষ এমনটাও হয় না। যেখানেই যান, যাই করুন, মানুষ থেকে সাবধান থাকবেন। ভিডিওর কোন পার্ট আপনার ভালো লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি করে দিন। আর এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।